আমরা লক্ষ্য করছি কিছু আলেম ও কওমি শিক্ষিত তরুণ সংগঠিত রাজনৈতিক প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছেন। এর পেছনে একটি বাস্তব প্রশ্ন কাজ করে, রাষ্ট্র পরিচালনায় আমাদের ভূমিকা কোথায়? আইন প্রণয়ন, অর্থনীতি, শিক্ষানীতি, প্রযুক্তি উন্নয়ন, এসব ক্ষেত্র ফলে এমন প্রজন্ম তৈরি হয়েছে যারা দিন জানে কিন্তু প্রযুক্তির ভাষা বোঝে না, আবার এমন প্রজন্ম তৈরি হয়েছে যারা প্রযুক্তি বোঝে কিন্তু দিনের গভীরতা থেকে দূরে। আজ আমি একটি অস্বস্তিকর কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। পৃথিবীতে প্রায় 2 বিলিয়ন মুসলিম, অর্থাৎ প্রতি 4 জন মানুষের 1 জন মুসলিম। কিন্তু বাস্তবতার দিকে তাকালে আমরা কি দেখি? বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি কোম্পানিগুলোর কয়টি মুসলিম বিশ্বের? কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা, বৈশ্বিক অর্থনীতি, আন্তর্জাতিক নীতি নির্ধারণ, এই ক্ষেত্রগুলোতে আমাদের প্রভাব কতটুকু? আমরা সংখ্যায় বড় কিন্তু নেতৃত্বে ছোট কেন? সমস্যা কি ইসলামে, নাকি ইসলামকে আমরা নিজেরাই সংকীর্ণ করে ফেলেছি? এই আলোচনা কারো বিরুদ্ধে নয়, এটি আত্মসমালোচনা, একটি জাতি হিসেবে আমাদের নিজেদের আয়নায় দেখার চেষ্টা। আমরা মুখে বলি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কিন্তু বাস্তবে আমরা ইসলামকে কোথায় সীমাবদ্ধ করেছি? মসজিদে, মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে। রাষ্ট্রনীতি, অর্থনীতি, প্রযুক্তি, বিজ্ঞান, এসবকে আমরা দুনিয়াবি বিষয় বলে আলাদা করে ফেলেছি, যেন দিন একদিকে, দুনিয়া আরেকদিকে। অথচ ইসলামের ইতিহাস এই বিভাজনকে কখনো সমর্থন করে না। নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ শিক্ষা দেননি, তিনি একটি রাষ্ট্র গড়েছেন, সংবিধান প্রণয়ন করেছেন, আন্তর্জাতিক চুক্তি করেছেন, মদিনার বাজার তদারকি করেছেন, বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন, সামরিক কৌশল নির্ধারণ করেছেন, সামাজিক সংস্কার করেছেন। তিনি শুধু একজন ইমাম ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রনায়ক, কৌশলবিদ, প্রশাসক এবং একটি সভ্যতার প্রতিষ্ঠাতা। ইসলামের প্রথম যুগে দিন ও দুনিয়ার মধ্যে কোনো কৃত্রিম দেয়াল ছিল না, জ্ঞান ছিল একটি সমন্বিত ধারণা। সেই কারণেই মুসলিমরা একসময় জ্ঞান বিজ্ঞানের নেতৃত্ব দিয়েছে। বাগদাদের বাইতুল হিকমা শুধু একটি গ্রন্থাগার ছিল না, এটি ছিল গবেষণা কেন্দ্র, অনুবাদ কেন্দ্র, জ্ঞান উৎপাদনের কেন্দ্র। সেখানে গ্রিক, পারস্য, ভারতীয় জ্ঞান অনুবাদ হয়েছে, বিশ্লেষণ হয়েছে, সংশোধন হয়েছে এবং নতুন তত্ত্ব সৃষ্টি হয়েছে। ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানে এমন গ্রন্থ রচনা করেছেন যা শত শত বছর ইউরোপের বিশ্ববিদ্যালয়ে পাঠ্য ছিল। তার কানুন ফি তিব চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি গ্রন্থ হিসেবে ব্যবহৃত হয়েছে। আল খাওয়ারিজমি অ্যালজেব্রার ভিত্তি স্থাপন করেছেন। তার নাম থেকেই এসেছে অ্যালগোরিদম, যার উপর দাঁড়িয়ে আছে আজকের কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট, কৃত্রিম বুদ্ধিমত্তা। ইবনে হাইসাম পরীক্ষাভিত্তিক গবেষণা পদ্ধতির ভিত্তি স্থাপন করেছেন। তিনি দেখিয়েছেন পর্যবেক্ষণ, পরীক্ষা ও যাচাই ছাড়া জ্ঞান পূর্ণতা পায় না। আল বিরুনি পৃথিবীর পরিধি অত্যন্ত নিখুঁতভাবে নির্ণয় করেছিলেন এমন এক যুগে যখন আধুনিক প্রযুক্তি ছিল না। তারা কেউ ইসলাম থেকে বিচ্ছিন্ন ছিলেন না, তারা কুরআন জানতেন, হাদিস জানতেন। তারা বুঝেছিলেন আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করাও ইবাদতের অংশ। জ্ঞান অর্জন ছিল তাদের কাছে দিনেরই সম্প্রসারণ। তারা মসজিদেও স্বচ্ছন্দ ছিলেন, গবেষণাগারেও স্বচ্ছন্দ ছিলেন। তাহলে পতন কোথা থেকে শুরু হলো? সময়ের সাথে রাজনৈতিক দুর্বলতা এসেছে, উপনিবেশবাদ এসেছে, শিক্ষা কাঠামো ভেঙে গেছে। সবচেয়ে যে ক্ষতি হয়েছে তা হলো জ্ঞানের বিভাজন। একদিকে ধর্মীয় শিক্ষা, অন্যদিকে আধুনিক শিক্ষা। এই বিভাজন একটি মানসিক ফাঁক তৈরি করেছে। ফলে এমন প্রজন্ম তৈরি হয়েছে যারা দিন জানে কিন্তু প্রযুক্তির ভাষা বোঝে না, আবার এমন প্রজন্ম তৈরি হয়েছে যারা প্রযুক্তি বোঝে কিন্তু দিনের গভীরতা থেকে দূরে। এই বিচ্ছিন্নতাই আমাদের শক্তিকে খণ্ডিত করেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে কওমি মাদ্রাসার অবদান অস্বীকার করার সুযোগ নেই। তারা গ্রামে-গঞ্জে দিনের আলো জ্বালিয়েছে, কুরআন হাদিস সংরক্ষণ করেছে, অসংখ্য আলেম তৈরি করেছে যারা সমাজকে নৈতিক দিক নির্দেশনা দিয়েছেন। এটি আমাদের অমূল্য সম্পদ। কিন্তু একই সাথে বাস্তবতাও স্বীকার করতে হবে। দীর্ঘ সময় ধরে অনেক প্রতিষ্ঠানে ইংরেজি, গণিত, বিজ্ঞান, প্রযুক্তি বা আধুনিক অর্থনীতি গুরুত্ব পায়নি। ফলে শিক্ষার্থীরা গভীর দিনী জ্ঞান অর্জন করলেও বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো প্রস্তুতি পায়নি। যখন পৃথিবী আলোর গতিতে এগোচ্ছে তখন আমরা ধীর গতির সংস্কার আমাদের পিছিয়ে রাখবে না তো? আমরা প্রায় 2 বিলিয়ন মুসলিম, কিন্তু বৈশ্বিক গবেষণা ব্যয়ের কত অংশ মুসলিম দেশগুলো থেকে আসে? বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের কয়টি মুসলিম দেশে? প্রযুক্তি উদ্ভাবনের নেতৃত্ব কারা দিচ্ছে? আমরা কি উদ্ভাবক নাকি শুধু ভোক্তা? আমরা কি প্রযুক্তি তৈরি করছি নাকি শুধু ব্যবহার করছি? বর্তমানে আমরা লক্ষ্য করছি কিছু আলেম ও কওমি শিক্ষিত তরুণ সংগঠিত রাজনৈতিক প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছেন। এর পেছনে একটি বাস্তব প্রশ্ন কাজ করে, রাষ্ট্র পরিচালনায় আমাদের ভূমিকা কোথায়? আইন প্রণয়ন, অর্থনীতি, শিক্ষানীতি, প্রযুক্তি উন্নয়ন, এসব ক্ষেত্র যদি অন্যরা নির্ধারণ করে তাহলে দিনভিত্তিক দৃষ্টিভঙ্গি সেখানে কিভাবে প্রতিফলিত হবে? অনেক সংগঠনে দেখা যায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, আইটি বিশেষজ্ঞ এবং আলেম সবাই এক কাঠামোর মধ্যে কাজ করছেন। এই সমন্বিত শক্তি প্রভাব তৈরি করে। ফলে কিছু আলেম মনে করেন প্রভাব বিস্তারের জন্য সংগঠন ও কাঠামোগত উপস্থিতি প্রয়োজন। এটি একটি বাস্তব প্রবণতা এবং এটি শুধু আবেগ নয়, এটি কাঠামোগত শক্তির প্রশ্ন। তবে মূল প্রশ্ন রাজনৈতিক নয়, মূল প্রশ্ন শিক্ষাগত ও বৌদ্ধিক।
আমাদের শিক্ষা কাঠামো কি এমন নেতৃত্ব তৈরি করছে যারা ফিক জানবে এবং অর্থনীতি বুঝবে, যারা তাফসির জানবে এবং প্রযুক্তির ভাষা পড়তে পারবে, যারা হাদিসের গভীরতা বুঝবে এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে? যদি এই সমন্বয় না হয় তাহলে নেতৃত্ব বিচ্ছিন্নই থাকবে। কোনো জাতির পূর্ণ শক্তি শুধু অতীতের গৌরব দিয়ে মাপা যায় না। প্রকৃত শক্তি হল শিক্ষা, গবেষণা, অর্থনৈতিক ক্ষমতা, প্রযুক্তিগত উদ্ভাবন, নৈতিক শাসন এবং সামাজিক ন্যায় বিচার। আমাদের লক্ষ্য শুধু সংখ্যায় বড় হওয়া নয়, নেতৃত্বে বড় হওয়া, এমন নেতৃত্ব যা নৈতিকও হবে, দক্ষও হবে। আমাদের দরকার সমন্বিত শিক্ষা বিপ্লব, কুরআন হাদিস ভিত্তিক মজবুত দ্বীনি জ্ঞান, পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, গণিত, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্কের গভীর দক্ষতা। প্রয়োজন রিসার্চ গোষ্ঠী, সমালোচনামূলক চিন্তা, প্রশ্ন করার সাহস। প্রয়োজন এমন প্রতিষ্ঠান যেখানে হিফজ বিভাগ থাকবে, আবার আধুনিক গবেষণাগারও থাকবে, যেখানে ফিক পড়ানো হবে, আবার কৃত্রিম বুদ্ধিমত্তাও শেখানো হবে। আমাদের দরকার এমন একটি প্রজন্ম যারা মিম্বরে কথা বলতে পারে, আবার আন্তর্জাতিক সম্মেলনেও যুক্তি তুলে ধরতে পারে, যারা ইসলামের নৈতিকতা ধারণ করবে, আবার প্রযুক্তির ভাষায় দক্ষ হবে, যারা দিনকে সংকীর্ণ গণ্ডিতে বন্দী করবে না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার প্রজ্ঞা প্রয়োগ করবে। আত্মসমালোচনা দুর্বলতার লক্ষণ নয়, এটি জাগরণের সূচনা। যদি আমরা সত্যিকার অর্থে পরিবর্তন চাই, তবে পরিবর্তনের বীজ বপন করতে হবে শিক্ষা ব্যবস্থার ভেতরেই। দিন ও দুনিয়ার কৃত্রিম বিভাজন ভেঙে একটি সমন্বিত, শক্তিশালী, জ্ঞানভিত্তিক এবং নৈতিক মুসলিম সমাজ গড়ে তুলতে হবে। আমরা কি শুধু ইতিহাসের গল্প শুনে সন্তুষ্ট থাকব, নাকি নতুন ইতিহাস লিখব? আমরা কি শুধু অন্যের প্রযুক্তি ব্যবহার করব, নাকি নিজেরাই উদ্ভাবন করব? আমরা কি শুধু সংখ্যায় বড় থাকব, নাকি নেতৃত্বেও বড় হব? উত্তর আমাদের হাতেই। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বোঝার, শুদ্ধভাবে চিন্তা করার এবং কার্যকর পরিবর্তন আনার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।